হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ম্যাথস বাংলা 2.0। আজকের ভিডিওতে আমরা সরল সুদ জিনিসটা কি বা সরল সুদ রিলেটেড কতগুলো কোয়েশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। তো তোমরা যারা ক্লাস 10-এ পড়ো তাদের জন্য খুবই উপকার হবে ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখো। সরল সুদ জিনিসটা কি বা তোমাদের কোষে দেখি 2 অঙ্কগুলো তোমরা অবশ্যই করতে পারবে এই ভিডিওর পরে। আর তোমরা যারা জবের জন্য খাটছো তাহলে তোমাদের যদি সরল সুদের কোথাও কোনো ডাউট থেকে থাকে বা বুঝতে পারছো না ব্যাপারটা, যদি এই ভিডিওগুলোর অঙ্কগুলো দেখো তাহলে আশা করব এই ভিডিওর পরে তোমরা কোয়েশ্চেনগুলোকে অ্যাটেন্ড করতে পারবে। তো চলো সরল সুদটা শুরু করা যাক। তো সরল সুদ শুরু করার আগে সুদ কত রকমের হয় আমাদের সেটা জানতে হবে। সুদ সাধারণত 2 রকমের হয়। একটাকে বলা হয় সরল সুদ, যেটা আমরা আজকে শিখব। সরল সুদ, সরল সুদ বা এটাকে ইংলিশে বলা হয় সিম্পল ইন্টারেস্ট, ঠিক আছে। আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ বা এটাকে ইংলিশে বলা হয় কম্পাউন্ড ইন্টারেস্ট, ঠিক আছে। তাহলে আজকে আমরা কি শিখবো? আজকে আমরা সরল সুদ জিনিসটা শিখবো। তাহলে সরল সুদ জিনিসটা কি আগে বুঝে নেওয়া যাক। ধরো তুমি ব্যাংকে 100 টাকা রেখেছো। ব্যাংক তোমাকে, নিশ্চয়ই তুমি ব্যাংকে টাকা রেখেছো, তোমাকে তো কিছু তাতে তুমি কিছু লাভ পাও, সেই জন্যই ব্যাংকে তুমি টাকা রেখেছো। বা তোমাকে কেউ টাকা ধার দিয়েছে, ধরো তোমাকে কেউ 100 টাকা ধার দিয়েছে, সে নিশ্চয়ই কিছু লাভ পাওয়ার আশায় তোমাকে টাকাটা ধার দিয়েছে। তাহলে সেই যে লাভ পাওয়ার আশায় ধার দিয়েছে, সেই লাভটাকেই অ্যাকচুয়ালি সুদ বলা হয়, ঠিক আছে। তাহলে এই 100 টাকায় যদি ব্যাংক তোমাকে ধরো 6 টাকা বছরে দিয়েছে, বছরে 6 টাকা দিয়েছে, 6 টাকা, তাহলে বুঝতে হবে তাহলে ব্যাংকের সরল সুদটা কত? 6%। এবার সরল সুদ কেন বলছি? পরবর্তী তুমি যদি 2 বছরের জন্য রাখো তাহলে তোমাকে কি দেবে? এই 6 টাকাই সুদ দেওয়া হবে। কারণ তুমি 100 টাকা রেখেছো, তোমার এই 100 টাকার উপরে এই সরল সুদ বলে দিয়েছে যেহেতু, তাহলে 6 টাকা যেহেতু প্রথম বছরে দিয়েছে, দ্বিতীয় বছরেও 6 টাকাই দেবে। তাহলে তোমার 1 বছরের শেষে টাকাটা কত হলো? 100 + 6, 106 টাকা তুমি পাবে। আর 2 বছরে, 2 বছরে তুমি কত টাকা পাবে? যেহেতু তুমি 6 টাকা করে সুদ দিচ্ছে, সরল সুদে যেহেতু বলেছে, তাহলে 100 টাকা ছিল, প্রথম বছরে 6 টাকা পেয়েছি, দ্বিতীয় বছরে আবার 6 টাকা পাবো, তাহলে এটা কত হচ্ছে? 112 টাকা টোটাল। বুঝা গেল? এবার চক্রবৃদ্ধি সুদ জিনিসটা কি একটু বলে রাখি। চক্রবৃদ্ধি সুদ হচ্ছে, ধরো তুমি 100 টাকায় তোমাকে বলে দিল 6% চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্ট। তার মানে তুমি 1 বছরের শেষে কি পাবে? 106 টাকা পাবে, ঠিক আছে। কিন্তু এটা তো 1 বছরে গেল, 1 বছরে। কিন্তু 2 বছরে যখন তোমার সেকেন্ড ইয়ার হবে বা 2 বছর হবে, 2 বছরে তুমি 106 টাকার উপরে তুমি আবার 6% সুদ পাবে। ব্যাপারটা বোঝা গেল? তখন আর এই 100 টাকা থাকবে না, 106 টাকার উপরে তুমি আবার 6% সুদ পাবে। এরকমভাবে 3 বছরে গিয়ে যেটা 106 টাকার সুদ হয়ে যেটা হয়েছে সেটা আবার অ্যাড হয়ে যাবে। তাহলে এরকমভাবে চলতে থাকবে, সেই জন্য সেই সুদটাকে চক্রবৃদ্ধি সুদ বলা হয়। যা হোক, সেটা আজকের বিষয় নয়, আমরা আজকে সরল সুদ জিনিসটা নিয়ে আলোচনা করব। তাহলে সরল সুদ ব্যাপারটা কি? যে আমার টাকাটা থাকবে, যদি 100 টাকা থাকে, 100 টাকাটা প্রতি বছর সেই 100 টাকার উপরে যত পার্সেন্ট সুদ বলে দেবে তত পার্সেন্ট টাকা আমার জাস্ট সেই টাকাটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে। এবার সরল সুদ ব্যাপারটা 3টে জিনিসের উপরে দাঁড়িয়ে আছে। 1 নাম্বার হচ্ছে মূলধন, মূলধন বা এটাকে আসলও বলা হয় অনেক সময়, আর ইংলিশে এটাকে বলা হয় প্রিন্সিপাল, ঠিক আছে। 2 নাম্বার অবশ্যই সরল সুদটা, সরল সুদ বা এটাকে জেনেই গেছো সিম্পল ইন্টারেস্ট বলে। আর 3 নাম্বার হচ্ছে সময়, সময় বা টাইম, ঠিক আছে। সেটা অনেক সময় ইয়ারে থাকতে পারে, আমি ইয়ারে বোঝালাম, বা সেটা মান্থেও থাকতে পারে বা মাসে থাকতে পারে, ঠিক আছে। এটা বছরেও থাকতে পারে, সুদটা আমার বছরেও হতে পারে বা মাসেও হতে পারে। মাসে মাসে আমাকে টাকা দেবে, সেটা তাহলে সরল সুদটা মাসে মাসে হবে বা চক্রবৃদ্ধি সুদটা মাসে মাসে হবে। বুঝা গেল? তাহলে সরল সুদ বা কম্পাউন্ড সুদ যাই হোক না কেন, এই 3টে জিনিসের উপরে দাঁড়িয়ে আছে। একটা হচ্ছে মূলধন বা প্রিন্সিপাল, সরল সুদ আর সময়। তাহলে দেখো, আমি তো 100 টাকার উপরে ব্যাপারটা বোঝালাম। 100 টাকার উপরে যত টাকা দেবে সেটাকেই আমরা বলবো সরল সুদ, সেটাকেই 6% বলবো বা কম্পাউন্ড সুদ তাই বলবো। কিন্তু তাহলে সূত্রটা একটু দেখে নিই, অন্য 100 টাকার থেকে বেশি হলে কিভাবে এই 100 টাকার সাথে আমরা তাকে রিলেট করতে পারি বা যুক্ত করতে পারি। দেখো, ঐকিক নিয়ম তোমরা সকলেই জানো। তাহলে এখানে আমি আসলটা লিখলাম, আসল, এটা হচ্ছে সময়, এটা হচ্ছে সুদ, ঠিক আছে। তাহলে আসল আমার 100 টাকা, সময়টা 1 বছর, সুদটা হচ্ছে আমি ধরে নিলাম
r%। ঠিক আছে, এখানে 6 নিয়েছিলাম, আমি যেহেতু এখানে সূত্র তৈরি করতে যাচ্ছি সেই জন্য আর নিয়ে নিলাম। তাহলে 100 টাকার উপরে আমার কত টাকা সুদ দিচ্ছে? 8 টাকা, বা সুদের হার কত? r%। ঠিক আছে, এবার যদি 1 টাকা হতো সেটা, তাহলে সময় 1 বছর, তাহলে নিশ্চয়ই সূত্র অনেক কম পেতাম। সেটা কি হবে? ওই কি তোমরা শিখেছো, r/100 হবে। এবার যদি আমার কাছে p টাকা থাকে আর সময়টা যদি t হয়, ঠিক আছে, তাহলে কতটা সুদ পাবো আমি? অবশ্যই r/100 ইন্টু p ইন্টু t। বোঝা গেল? তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? p/r/t/100। আর এটাই কি? এটাই আমার p টাকার t বছরে r% সুদে কত টাকা সুদ পাবো। বোঝা গেল? তাই তোমাকে যদি কোথাও বলে থাকে 100 টাকার 1 বছরে সুদের হার যদি r% হয়, তাহলে p টাকার t বছরে সুদের হার কত হবে? p/r/t/100। এবার তুমি এখানে p এর জায়গায় 100 বসিয়ে দেখো, আর t এর জায়গায় 1 বসিয়ে দেখো, সেটা দেখবে rই চলে আসবে। তাহলে সেটা সকলের জন্য প্রযোজ্য। তাহলে আমার কাছে কি বললাম, তাহলে ব্যাপারটা আমরা কি বুঝলাম? তাহলে মূলধন বা এটা আসলও বলি বা প্রিন্সিপাল, যদি p হয়, সময় যদি t বছর হয়, অবশ্যই এখানে বছরে আছে, তাহলে r%, অবশ্যই সরল সুদ পড়ছি, সরল সুদে t বছরের শেষে সুদের পরিমাণ কত আমি পেয়েছি এখানে? p/r/t/100, p/r/t/100, মানে p ইন্টু r ইন্টু t/100। বোঝা গেছে? এটাকে অনেক সময় মোট সুদ বা এসআই বলি। এসআই মানে কি? সিম্পল ইন্টারেস্ট। বোঝা গেছে? এসআই এর ভ্যালু এটা। তাহলে এটা আমাদের ক্লিয়ার হলো। এবার দেখো, তাহলে আমি সুদটা পেয়ে গেলাম। তাহলে আমি p টাকা রেখেছিলাম, তাই তো? আমি p টাকা ব্যাংকে রেখেছিলাম বা কাউকে ধার দিয়েছিলাম r% সুদে, বা ব্যাংকে রেখেছিলাম r% সুদে। তাহলে সুদের পরিমাণ আমি t বছরে কত পাবো? p/r/t/100। তাহলে আমি মোট কত পাবো? তাহলে মোট আমি কত পাবো, বা এটাকে বলা হয় সুদ আসল। তাহলে সুদটা আমি পেয়ে গেছি কত? p/r/t/100। তাহলে আমি বলতে পারি সুদ আসল মানে কি? সুদ প্লাস আসল। ঠিক আছে, সুদটা যেটা পেয়েছি প্লাস আসলটা, সেটা সমান সমান কত? পিটা আমার হচ্ছে যে আমার মূলধনের পরিমাণটা p নিয়েছিলাম, আর সুদটা কত হয়েছে? p/r/t/100। বোঝা গেছে? এটাও বলতে পারি, বা পিটা যদি এখান থেকে কমন নিই, 1 + r/t/100 পড়ে থাকবে, এত টাকা। তাহলে ব্যাপারটা আমি তোমাদের বোঝাতে পারলাম। তাহলে যদি আমার কাছে p টাকা থাকে, তার r% সুদে t বছরে সুদের পরিমাণটা কত? p/r/t/100 টাকা। আর সুদ প্লাস আসলটা কত হবে? p+p/r/t/100, বা পিটা যদি কমন নিই, p+r/t/100। এই হচ্ছে ব্যাপার। তাহলে এটা আমি পুরোটাই বছরের রেসপেক্টে আমি তোমাকে বোঝালাম, t বছরের রেসপেক্টে। এবার যদি ব্যাপারটা আমার মাসে চলে যায়, তাহলে সেক্ষেত্রে সূত্রটা কি হবে দেখো। এটা অবশ্যই এই যে ফর্মুলাটা পেলাম আমি, এটা মনে রাখতে হবে। এখানে আরটা কি? আরটা হচ্ছে, টিটা কি? টি হচ্ছে আমার বছর। ঠিক আছে, এটা আমাদের মনে রাখতে হবে। এবার টি যদি মাস হয়ে যেত, তাহলে ব্যাপারটা কি হবে? ব্যাপারটা দেখো, এটাকেই যদি আমি ধরতাম, তো ধরো আসল, সময়। আমরা কিন্তু কোনো অঙ্কতে এরকমভাবে আর উইকিং নিয়মে করবো না। অবশ্যই উইকিং নিয়মে করা যায়, কিন্তু এটা কি অনেকটা লেন্দি হয়ে যাবে। আমরা ডাইরেক্ট এই ফর্মুলাটা দিয়ে অ্যাপ্লাই করে দেবো। যাই দেওয়া থাকুক না কেন, এই ফর্মুলা এটা একদম তোমরা মনের মধ্যে নিয়ে নাও বা মুখস্থ করে নাও। p+p/r/t/100, এটা হচ্ছে সুদ প্লাস আসল। আর সুদ হচ্ছে শুধু কি হবে? p/r/t/100, তাই তো? অবশ্যই আর সুদের হারে আর টি বছরের শেষে, তাই তো? তাহলে এখানে আসল হচ্ছে 100, সময়টা আমি 12 নিয়ে নিলাম। ঠিক আছে, কারণ 1 বছর মানে কি 12 মাস। আর সুদের পরিমাণটা কত? সুদের পরিমাণটা হয়ে যাবে আমার আর, যেমন আছে তেমনই থাকলো। তাহলে 1 টাকা 1 মাস সময়, এটা অবশ্যই মাস, এটা মাস লিখে রাখলাম। 1 মাস সময়, তাহলে কি হবে? r/100 ইন্টু 12 হবে না? তাই তো? উইকিং নিয়ম তাই বলে, তোমরা অবশ্যই সকলে শিখেছো।
তাহলে এখন যদি আমার কাছে পি টাকা থাকে আর যদি আমার কাছে টি না নিয়ে অন্য কিছু একটা নিলাম, ধরো T1, আগেরটা যেহেতু টি নিয়েছি, T1 মাসে, তাহলে সুদের পরিমাণটা কত হবে? পি ইন্টু আর ইন্টু T1 বাই 100 ইন্টু 12, বোঝা গেছে? তাহলে এটাকে আবার যদি একটু গুছিয়ে লিখি, তাহলে পি, এই যে 12টা, এটা আমি T1 এর সাথে জুড়ে দিলাম, ইন্টু আর বাই 100, বোঝা গেছে? তাহলে দেখো সুদের পরিমাণটা তাহলে কত হলো? সুদের পরিমাণটা হয়ে গেল, ফর্মুলাটা একই আছে, এখানে কি ছিল? এখানে পি আর টি বাই 100 হয়েছিল, এখানে যেহেতু আমার মাসে মাসে সুদটা হচ্ছে সেই জন্য যে এটা T1টা কি মাসে আছে, বাই 12 হয়ে গেছে। তাহলে বছর থাকলে আমি কি লিখবো? পি আর টি বাই 100, আর যখন মাসে হয়ে যাবে তখন আমি তাহলে কি বলবো? T1 বাই 12 ইন্টু আর বাই 100, বোঝা গেছে? তাহলে সুদ আসল কত হবে? সুদ আসল পি প্লাস পি ইন্টু আর ইন্টু T1 বাই 12 বাই 100, বোঝা গেল? এত টাকা, অবশ্যই এগুলো সব টাকা। তাহলে এই হচ্ছে সরল সুদের বেসিক কনসেপ্ট। এর উপরে আমরা তোমাদের কোষে দেখি 2 অঙ্কগুলো করব, কতগুলো গুরুত্বপূর্ণ অঙ্ক, তারপর তোমাদের কিছু হোমওয়ার্ক দেবো। অবশ্যই হোমওয়ার্কগুলো বাড়িতে করো, না করতে পারলে অবশ্যই আমাকে বলো, আমি আবার নেক্সট ভিডিওতে এই অঙ্কগুলোরই ভিডিও যেগুলো হোমওয়ার্ক দিয়েছি সেগুলো নিয়ে চলে আসবো, অসুবিধা নেই। তো চলো এবার কতগুলো গুরুত্বপূর্ণ অঙ্ক করে নেওয়া যাক। দেখো প্রথম কোশ্চেনটা কি বলছে, 2 বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালানোর জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে হিসাব করে লিখি। তাহলে অবশ্যই সরল সুদ হোক বা চক্রবৃদ্ধি, যে সুদই হোক না কেন, অঙ্কটাকে আমরা ভালো করে পড়বো। অঙ্ক যদি ভালো করে না পড়ি তাহলে কিন্তু কখনোই তোমরা অঙ্কটা করতে পারবে না, ঠিক আছে? অবশ্যই ইজি অঙ্ক হলে পেরে যাবে, কিন্তু কঠিন অঙ্ক যখন হবে, বড় বড় যখন অঙ্ক থাকবে, তখন অবশ্যই অঙ্কটাকে ভালো করে পড়ে বুঝে নিতে হবে। তাহলে এখানে কি বলছে, 2 বন্ধু একটা ব্যবসা চালাচ্ছে, বার্ষিক 12% সুদে একটা ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিল। তাহলে ফার্স্ট কোয়েশ্চেন যেটা আছে, তাহলে অঙ্কগুলোকে একে একে যেগুলো দিয়েছে সেগুলোকে আমরা নিয়ে নিই। তাহলে এখানে সুদের হারটা কত? সুদের হার 12%, তাই তো? তার মানে আর এর ভ্যালু এখানে কত? 12। আর এখানে মূলধন কত টাকা ধার নিয়েছে? 15,000 টাকা। তাহলে ধার নিয়েছে 15,000। অতএব আমি কি বলতে পারি, মূলধন বা পি এটাকে বলি, এটা হচ্ছে 15,000, বোঝা গেছে? আর কি বলেছে তারপরে দেখো, 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে হিসাব করি। তাহলে এখানে সময়টা কি? সময় বা টি সমান 4 বছর। তাহলে আমরা 4 বছরে 15,000 টাকার 12% সুদে কত টাকা হয় সেটা ফর্মুলাতে আমরা বলেই রেখেছিলাম, যে সুদের পরিমাণটা কি হয়? পি আর টি বাই 100। তাহলে আমরা কি বলতে পারবো? অতএব 4 বছরে 12,000 টাকার, সরি 15,000 টাকা, 15,000 টাকার 12% হারে সুদের পরিমাণ কত হবে? আগে ফর্মুলাটাকে লিখে নেবে, পি আর টি বাই 100, বা তুমি এটাকে স্মল আমি যেরকম লিখেছিলাম স্মলেও রাখতে পারো, ক্যাপিটালও দিতে পারো, টিচাররা বুঝে যাবে যে তুমি ফর্মুলাটাকে আগে লিখেছো। তাহলে আগে বসিয়ে দিই, পি হচ্ছে আমার কত? 15,000, সুদের, সরি একটা 0 হবে, সুদের পরিমাণ কত? আর এর ভ্যালু হচ্ছে 12, টি কত? 4 বছর বাই 100, বোঝা গেছে? তাহলে এই দুটো 0 কেটে গেল, তাহলে পড়ে থাকবে কত? 150 ইন্টু 12 ইন্টু 4, অবশ্যই এত টাকা, বোঝা গেছে? তাহলে এটা 12 আর 15তে কত হয়? 180, আর একটা শূন্য থাকবে, ইন্টু 4, তাহলে এটা হয়ে যাবে দুটো শূন্য, 4 ইন্টু 8, 4 8 32, আর 4 আর 3 7। তাহলে বুঝতেই পারছো তোমরা, 7,200 টাকা আমাকে টোটাল সুদ দিতে হবে 4 বছরে। তাহলে প্রথম কোশ্চেনটা আশা করি তোমরা বুঝতে পারলে। এবার আমরা দ্বিতীয় কোশ্চেনটার দিকে যাই। দেখো দ্বিতীয় কোশ্চেনটা কি বলছে। দেখো দ্বিতীয় কোশ্চেন যেটা কি, দ্বিতীয় কোশ্চেন মানে আমি কিন্তু কোষে দেখি 3-এর কোশ্চেনটা করাচ্ছি। আমি প্রথমে কি বললাম তোমাদেরকে, যে তোমাদের ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো
বা সেম টাইপের যে কোয়েশ্চেনগুলো সেগুলো করাচ্ছি না, যেগুলো আমার মনে হচ্ছে ইম্পর্টেন্ট সেগুলো আমি করিয়ে দিচ্ছি। বাকি যে কোয়েশ্চেনগুলো আছে তোমাদের নিজেদেরকেও করতে হবে, সেগুলো তোমরা নিজেরা করো। সেগুলো যদি না পারো অবশ্যই কমেন্ট করো, স্যার 5টা পারিনি, মানে যেগুলো করাইনি আমি, স্যার এটা আমি পারিনি বা এগুলো পেরেছি, বা যদি সবই পেরে যাও তাহলে খুবই ভালো, তুমি খুব ভালো বুঝেছো, ঠিক আছে। যেগুলো পারবে না সেগুলো অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই তার ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে, কিছুদিন পরে। তো দেখো 3 নাম্বার কোয়েশ্চেনটা কি বলছে, বার্ষিক 8.13% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের সমৃদ্ধি মূল কত হবে, বা সরল সুদ যাই হোক কত হবে নির্ণয় করি। তাহলে দেখো এখানে 1 বছর 3 মাসের সুদ বার করতে বলেছে, তার মানে নিশ্চয়ই এটা বছরে করলে হবে না। সুদের হারটা বছরে অবশ্যই আছে, কিন্তু বার্ষিক যেহেতু 8.13% মানে বুঝতেই পারছি সুদের হারটা 1 বছরে, কিন্তু আমাকে 1 বছর 3 মাসে সরল সুদটা বার করতে হবে। তাহলে এখানে সুদের হারটা লিখে নেব, সুদের হার কত দেওয়া আছে 8.13%, মানে এটাকে লেখা যায় কত 25/3%, তাই তো। আর এখানে সময়টা কত আছে, সময়টা দেওয়া আছে 1 বছর 3 মাস। তাহলে 1 বছরকে আমরা কি বলতে পারি 12 মাস প্লাস 3 সমান সমান 15 মাস, বোঝা গেছে। আর এখানে আসলের পরিমাণটা কত, আসলটা বা মূলধন যা খুশি বলতে পারো, সেটা হচ্ছে 960 টাকা, বোঝা গেল। তো দেখো আমি যখন 12 মাসের ব্যাপারে তোমাদেরকে ফর্মুলাটা তৈরি করে দিয়েছি, তাহলে সূত্রটা কত হয় পি ইন্টু টি বাই 12 ইন্টু আর, যেখানে টি ওয়ানটা কী আছে মাসে আছে, তাহলে এখানে মাসটা কত, এখানে মাসটা হচ্ছে আমার 15 মাস, তাহলে একদম আমরা ডাইরেক্ট বসিয়ে দিতে পারি। অতএব সুদটা কী হবে তাহলে দেখো, অতএব সুদের পরিমাণ, সুদের পরিমাণ পরিমাণ সমান সমান আমি কি বলতে পারি পি ইন্টু আর ইন্টু টি বাই কি 12 হবে, তাই তো, বাই 100। আমি এখানে ক্যাপিটাল নিচ্ছি, তোমরা স্মলেও নিতে পারো, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে ফর্মুলাতে এবার আমরা ভ্যালুগুলো বসাবো, পি হচ্ছে আমার কত 960, আর এর ভ্যালু কত আছে 25/3, আর আমার টি এর ভ্যালু হচ্ছে 15, তাহলে 15/12/100, বোঝা গেছে। একটু সাজিয়ে নাও, তাহলে 960, বা তুমি এখানে কাটতে পারো 3 দিয়ে, যদি আমি এটা কাটি তাহলে হয়ে যাবে 3 2 0, আর এটা 3 দিয়ে গেলে এটা 4 হবে, আর এটা হয়ে যাবে 5, আবার দেখো এই 4টা যায়, এটা কত 80, তাহলে কি পেলাম 80 ইন্টু 25 ইন্টু 5/100, 100 একটা শূন্য কাটলো, 5 দিয়ে এটা হবে 2, আবার 2 দিয়ে 8 গেল 4, তাহলে 4 ইন্টু 25 পড়ে থাকলো, তাহলে সেটা সমান 100। তাহলে 100 টাকা সুদ দিতে হবে আমার 1 বছর 3 মাসে। আর এখানে সমৃদ্ধি মূল চেয়েছিল, অর্থাৎ সমৃদ্ধি মূল মানে সুদ প্লাস আসল, তাহলে সমৃদ্ধি মূল বা সবৃদ্ধি মূল যা দেয়া আছে, সবৃদ্ধি মূল সমান সমান ব্র্যাকেটে লিখতে পারো সুদ প্লাস আসল, সেটা সমান কত হবে 960 টাকা আমার ছিল, প্লাস 100 টাকা সুদ হয়েছে, তাহলে এটা বলতে পারি 1060 টাকা, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারলে। দেখো 7 নাম্বার কোয়েশ্চেনটা কি বলছে, বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে হিসাব করি। তাহলে আমাদেরকে এখানে কত বছরে টাকাটা, যে কোনো টাকা কত বছরে 6% সুদে দ্বিগুণ হবে সেটা আমাদের হিসাব করতে হবে। তাহলে এখানে সুদের হারটা কি আছে, সুদের হার, সুদের হার এটা হচ্ছে আর সমান 6%, তাই না। আর দেখো আমরা যদি ধরিলাম পি টাকা আর বছরে 6% সুদের হারে দ্বিগুণ হবে, দ্বিগুণ হবে। তাহলে সুদের পরিমাণটা কি হবে, তাহলে আমরা সুদের পরিমাণটা কি বলতে পারি দ্বিগুণ হবে মানে কি 2p হবে, তাই তো। পি যদি আমার টাকা হয় তাহলে আর বছরে সেই টাকাটা টোটাল সুদ প্লাস আসলে কত হবে 2p হয়ে যাবে। তাহলে সুদের পরিমাণটা আমরা এখান থেকে বলতে পারি, অতএব সুদের পরিমাণ সমান সমান 2p মাইনাস p, তাই তো, সমান সমান p টাকা। তাহলে আবার আমরা কি জানি, আমরা জানি এই যে p টাকা সুদটা পেয়েছি সেটা সমান
যে সুদের ফর্মুলা সেটা দিয়ে বসাতে পারি, তাহলে পি ইন্টু আর ইন্টু 6/100, তাই তো? পি ইন্টু আর ইন্টু 6, তাহলে আরটা এখানে, সরি এটা আরটা আমি যদি টি নিই তাহলে জিনিসটা সুবিধা হবে। পি ইন্টু 6 ইন্টু টি করে দিলাম, কারণ আরটা তো সুদটাকে বোঝায়। তো ধরলাম পি টাকা, টি বছরে 8% সুদের হারে দ্বিগুণ হবে, তাহলে সুদের পরিমাণটা পেয়ে গেছি। তাহলে আমরা কি জানি, এই যে সুদ যেটা পেয়েছি সেটা ইকুয়ালস টু পি আর টি বাই 100, তাই তো? তাহলে এখান থেকে দেখো পি পি কেটে গেল, তাহলে আবার এই 6 এর সাথে, আচ্ছা টি ইকুয়ালস টু আমি কি বলতে পারি, 100/6, এই 6টা এখানে কাটিনি, তাহলে 2 দিয়ে গেলে এটা 50, এটা 3, তাহলে 50/3, এটা কি লিখি, সেটা 16 পূর্ণ 2 এ 3 হবে, 3 16 48, 48 + 2 50, তাহলে সময়টা বোঝা গেল। অতএব 16 পূর্ণ 2 এর 3 বছরে যে কোনো টাকা 6% সুদ, সরল সুদে, অবশ্যই সরল সুদে দ্বিগুণ হবে, সরি। আশা করি বোঝা গেল অঙ্কটা। তো চলো আমরা নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10টা দেখি, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নাম্বার 10। দেখো কোয়েশ্চেন নাম্বার 10-এ কি বলছে, যদি 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয় তবে বার্ষিক শতকরা সুদের হার হিসাব করে লিখি। তাই দেখো 10টাতে কি বলা হয়েছে, 292 টাকা সুদের পরিমাণটা কত দেওয়া আছে, একদিনের সুদ কত, 5 পয়সা, তাই তো? তাহলে একদিনের সুদ হচ্ছে 5 পয়সা। তাহলে আমরা কি বলতে পারি, 365, অতএব 365 দিনের সুদ, কারণ তোমাকে বছরের সুদটা বার করতে হবে না, তাহলে একদিনে যদি 5 পয়সা সুদ দেয় তাহলে 365 দিনে কত হবে, 365 ইন্টু 5, তাই তো? প্রত্যেক দিন 5 পয়সা করে, তাহলে 5 5 25, 30, 32, 15, 3 18, তাহলে এত পয়সা আমার এক বছরে কত টাকা, 292 টাকা সুদ দেবে, তাই তো? তাহলে এটা যদি টাকাতে নিয়ে যাই তাহলে কি বলতে পারি, 100 দিয়ে ভাগ করে দেবো, তাহলে 1825/100 = 18.25 টাকা। বোঝা গেল? তাহলে দেখো এবার একটু উইকিং নিয়মে আমরা এই অঙ্কটাতে করতে পারি, কারণ আমার সুদের হার বার করতে হবে, তার মানে কি 100 টাকায় কত টাকা দিচ্ছে সেটাকেই বার করতে পারলেই আমরা বলে দেবো সুদের হারটা, তাই না? তাহলে দেখো 292 টাকায় এক বছরে সুদের পরিমাণ কত, 18.25 টাকা। তাহলে 1 টাকার এক বছরে সুদের পরিমাণ কত হবে, 18.25/292 টাকা, তাই না? আশা করি বুঝতে পারছো। তাহলে 100 টাকায় এক বছরে সুদের পরিমাণ 18.25/292 ইন্টু 100, বোঝা গেল? তাহলে দেখো এই 0.25টা যখন উঠিয়ে দেবো, নিচে একটা 100 চলে আসবে, ইন্টু 100/292, বোঝা গেছে? তাহলে এই 100 কেটে গেল, আর 292 হচ্ছে আমার 73 দিয়ে যাবে, ঠিক আছে? 73 ইন্টু 4 হচ্ছে 292, আর 73 ইন্টু 25 হচ্ছে 1825। তোমরা এটা দেখে নিতে পারো, কাটাকুটি করলে এটাই হবে, একমাত্র 73 দিয়েই এটা যাবে, বলে দিলাম। ওকে, তাহলে আলটিমেটলি কত হলো, 25/4, আর 25/4 মানে 6 পূর্ণ 1/4 বলতে পারি আমরা। অতএব আমরা কি বলতে পারবো, অতএব সুদের হার 6 পূর্ণ 1/4% হবে। ওকে, তাহলে আশা করি বুঝতে পারলাম ব্যাপারটা। চলো নেক্সট কোয়েশ্চেন 13 নাম্বার কোয়েশ্চেনটা আমরা দেখি কি বলছে। 13 নাম্বার কোয়েশ্চেনে বলছে দেখো, কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরে সুদে আসলে 7,100 টাকা এবং 4 বছরে সুদে আসলে 6,200 টাকা হলে মূলধন ও বার্ষিক সরল সুদের হার নির্ণয় করো। তাহলে কোনো একটা মূলধন কি বলছে, একই বার্ষিক সুদে, তাহলে বার্ষিক সুদটা আমি জানি না, তাহলে আমাকে সুদের হার আর মূলধনটা বার করতে হবে।
মূলধনটাও যায় না, কিন্তু সেই একই সুদের হারে 7 বছরে বলে দিয়েছে 7,100 টাকা, আর 4 বছরে 6,200 টাকা আমি পাই। তাহলে আমি যদি এখানে এরকমভাবে নিই ব্যাপারটা, দেখো 13 কোয়েশ্চেনটা, ধরিলাম মূলধন P টাকা ও সুদের হার R%, তাই তো? বুঝতে পারলাম? তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, দেখো প্রথম কন্ডিশনটা কি আছে, অতএব প্রথম দেওয়া আছে যেটা 7 বছরে সুদে আসলে 7 বছরে সুদ আসলে বা সুদ আসল দেওয়া আছে 7,100 টাকা। তাহলে 7 বছরের সুদ আসল কি হবে, P প্লাস 7 বছরের সুদটা P ইন্টু R ইন্টু 7, তাই তো, বাই 100, সেটা সমান 7,100। বোঝা গেছে? আবার দেখো আর কি দেওয়া আছে, 4 বছরে সুদ আসলটা কত, 4 বছরের সুদ আসলটা আমার আছে কত, 6,200। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, P প্লাস 4 বছরের সুদটা কত হবে, P ইন্টু R ইন্টু 4 বাই 100, সেটা সমান 6,200, তাই না? এটাকে 1 নাম্বার, এটাকে 2 নাম্বার নাম দিলাম। দেখো এবার যদি আমি 1 মাইনাস 2 করি, তাহলে কি পাবো, তাহলে P প্লাস এটা 7PR করে দিলাম, একই ব্যাপার, কারণ 7 ইন্টু P ইন্টু R 7PR, কারণ সংখ্যাটাকে আগে রাখলাম, বাই 100 মাইনাস P মাইনাস 4PR করে দিলাম বাই 100 সমান 7,100 মাইনাস 6,200, তাই তো? ডান দিকের মতো বিয়োগ হবে, বাঁ দিকের মতো বিয়োগ হবে। বোঝা গেছে? আশা করি তোমরা এই সলিউশনটা জানো, দুটো ইকুয়েশনকে আমরা কীভাবে সলভ করি আর দুটো সমীকরণকে কীভাবে সলভ করি। দেখো P কেটে গেল, তাহলে এখানে 100 কি হবে লসাগু, 7PR মাইনাস 4PR, সেটা সমান আর এই দুটো বিয়োগ করলে 7,100 থেকে 6,200 900 পাবো। তাহলে এখান থেকে আবার এটা কি পাবো, 3PR বাই 100 সমান 900। তাহলে 3 দিয়ে 900 কাটে, এটা 300 হয়। তাহলে এখান থেকে PR সমান আমি বলতে পারি 300 ইন্টু 100। আচ্ছা একটা কথা তোমাদের বলে দিই, এরকম কিন্তু কাটা যায় না, আমি কাটছি এখানে, তোমরা কিন্তু পরীক্ষাতে PR বাই 100 সমান এই 3টা এদিকে নিয়ে ভাগ করে তারপর কাটবে, ঠিক আছে? এরকমভাবে ডাইরেক্ট কাটা যায় না, যেহেতু কেটে যাচ্ছে এটা আমি কেটে দিলাম, কিন্তু ওরকমভাবে কাটলে টিচার কিন্তু নাম্বার কেটে নিতে পারে পরীক্ষাতে। বোঝা গেল? এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। তাহলে PR এর ভ্যালুটা পেয়ে গেলাম। তাহলে দেখো আমরা এবার কোনো একটাতে 1 নাম্বার বা 2 নাম্বারে PR এর ভ্যালুটা বসিয়ে দিলেই আমি P এর ভ্যালু বা মূলধনটা পেয়ে যাব না? তাহলে 1 নাম্বারে বসিয়ে দিই। তাহলে দেখো 1 নাম্বারে PR সমান 300 ইন্টু 100 বসিয়ে পাই। তাহলে 1 নাম্বারে কি ছিল, P প্লাস 7/100 ইন্টু PR এর ভ্যালু কত, 300 ইন্টু 100 সমান 7,100, তাই তো? 7PR/100 ছিল, তো PR এর ভ্যালুটা বসিয়ে দিয়েছি, এই 100 কেটে গেল। তাহলে এখান থেকে আমি কি পেয়ে যাব, P সমান 7,100 মাইনাস 7 ইন্টু 3 কত হয়, 2100, তাই তো? এটা হয়ে যাবে আমার 5,000। বোঝা গেল? তাহলে মূলধনটা আমার কত হলো, মূলধনটা আমার হয়ে গেল 5,000 টাকা। বোঝা গেল? আর দেখো আমি P এর ভ্যালু পেয়েছি, তাহলে এই R এর PR এর প্রোডাক্টে বসিয়ে দিলেই আমি R পেয়ে যাব, এবং সুদের হার সমান কত হবে, R সমান 300 ইন্টু 100 বাই P, কারণ PR সমান এটা, তাহলে Pটা এখানে ভাগ হয়ে যাবে, আর P এর ভ্যালু কত, 5,000। তাহলে 0 0 0 কেটে দাও, আর এটা যাবে 6 হবে। তাহলে আমি কি পেলাম, 6%। তাহলে 6% হচ্ছে সুদের হার, আর মূলধন হচ্ছে 5,000 টাকা। আশা করি বুঝতে পারলে অঙ্কটা, এটা খুব ভালো অঙ্ক। চলো এবার নেক্সট কোয়েশ্চেন যেটা আমরা করি, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নাম্বার 17। দেখো কোয়েশ্চেন নাম্বার 17-এ কি বলছে, রেখা দিদি তার সঞ্চিত অর্থের 10,000 টাকা দুটি আলাদা ব্যাংকে ভাগ করে একই সময়ে জমা দিলেন। ঠিক আছে, একটি ব্যাংকের বার্ষিক সুদের হার 6% এবং
অন্য ব্যাংকটির বার্ষিক সুদের হার 7%। 2 বছর পর তিনি যদি সুদ বাবদ 1280 টাকা পান, তাহলে তিনি কোন ব্যাংকে কত টাকা জমা দিয়েছিলেন হিসাব করে লিখি। তাহলে মোদ্দা কথা, রেখা দিদির কাছে 10,000 টাকা ছিল, তিনি সেই 10,000 টাকা থেকে দুটো আলাদা আলাদা টাকাতে ভাগ করে একটা ব্যাংকে 6% সুদ দিচ্ছে আর একটা ব্যাংকে 7% সুদ দিচ্ছে। 2 বছর পরে দুটো ব্যাংক থেকে যে সুদ পেয়েছে, যা সেই আলাদা আলাদা টাকার, তার সুদের পরিমাণটা কত? 1280 টাকা। তাহলে কোন ব্যাংকে কত টাকা জমা দিয়েছিল? তাহলে আমি ধরে নিলাম কি, দেখো, ধরিলাম দুটি ব্যাংকে x টাকা ও y টাকা করে রেখেছেন। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি, কারণ টোটাল টাকাটা কত ছিল? 10,000 টাকা। তাহলে আমরা অতএব বলতে পারি, অতএব x প্লাস y সমান সমান 10,000, তাই তো? এটাকে 1 নাম্বার দিয়ে দেবো। আবার কি বলেছিল? প্রথম ব্যাংকে 6% সুদ আর সেকেন্ড ব্যাংকে 7% সুদ। 2 বছরে তুমি টোটাল সুদ কত পেয়েছিল? 1280 টাকা। তাহলে প্রথমে করে নিই, x টাকার 2 বছরে কত পার্সেন্ট সুদ? 6% হারে সুদের পরিমাণ সমান সমান কত? x ইন্টু 2 ইন্টু 4/100, তাই তো? PRT/100 এত টাকা। আবার y টাকার এই 2 বছরে সেকেন্ড ব্যাংকে কত? 7% দিয়েছিল, 7% হারে সুদের পরিমাণটা কত হবে? y ইন্টু 2 ইন্টু 7/100, এটা 4 না, এটা 6 হবে। 6%, 6 হবে। ঠিক আছে, তাহলে টোটাল সুদটা কত বলে দিয়েছিল? 1280। তাহলে আমরা অতএব কি বলতে পারি এখান দিয়ে? এই দুটো সুদের যোগফল সমান 1280। তাহলে x ইন্টু 2 ইন্টু 6/100 প্লাস y ইন্টু 2 ইন্টু 7/100 সমান সমান 1280। আবার দেখো, এই 2 এর সাথে এই 50, 100 কাটছে 50 হয়ে, আবার এখানেও 50। আবার দুজনের যদি নিচে 50 হয়, তাহলে এই 50টা এদিকে আমি গুণ করে দিতে পারি। তাহলে এটা হয়ে যাবে কত? 6x প্লাস 7y সমান 1280 ইন্টু 50। তাহলে এটা কত হবে? দুটো শূন্য হয়ে গেল, 40 শূন্য, 10 4 14 আর 5 আর 1 6। তাহলে এটা হয়ে গেল 64,000। এটা 2 নাম্বার। দেখো আমার এখানে কতগুলো আমার এখানে অজানা রাশি আছে? x আর y দুটো আছে, তাদের দুটো আমরা সমীকরণ পেয়ে গেছি। তাহলে এই দুটোকে যদি আমরা সলভ করি, যে কোনো পদ্ধতিতে তোমরা শিখে গেছো, তাহলে তোমরা অবশ্যই x y এর ভ্যালু পেয়ে যাবে। তাহলে এখন আমরা কি করব? 1 নাম্বার ও 2 নাম্বার সমাধান করে পাই। দেখো 1 নাম্বারে কি আছে? x প্লাস y 10,000, আর 2 নাম্বারে 6x প্লাস 7y। তাহলে কোনো একটাকে আমরা ক্যান্সেল করতে পারি। তাহলে যদি 1 নাম্বারের সাথে আমরা 6 দিয়ে গুণ করে 2 নাম্বার থেকে বিয়োগ দিই, তাহলে এই এক্সটা কেটে যাবে, তাই না? তাহলে আমরা কি করতে পারি? 1 নাম্বার ইন্টু 6, তাহলে কি হবে? 6x প্লাস 6y সমান 10,000 এর সাথে 6 গুণ করলে কি হবে? 60,000 হয়ে যাবে। আর এখানে আছে 6x প্লাস 7y সমান 64,000। ঠিক আছে, মাইনাস 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 6x কেটে গেল, 6 মাইনাস 7y, তাহলে মাইনাস y। এটা 60,000 থেকে 64,000 মাইনাস 4,000। তাহলে এখান থেকে বলতে পারি y ইকুয়াল টু 4,000। বোঝা গেছে? তাহলে দ্বিতীয় ব্যাংকে ওয়াইটা নিয়েছিলাম, দ্বিতীয় ব্যাংকে, যাই হোক, যাতে আমার 7% সুদ দিয়েছিল, সেখানে 4,000 টাকা রেখেছে। আর এক্স প্লাস ওয়াই সমান 10,000। তাহলে এখান থেকে আমি এক্স বলতে পারি 10,000 মাইনাস 4,000, তাই তো? তাহলে এখান থেকে হয়ে যাবে 6,000। তাহলে একটা ব্যাংকে 6,000 টাকা রেখেছিল আর একটা ব্যাংকে 4,000 টাকা রেখেছিল। আশা করি বুঝতে পারলে এই অঙ্কটা। এটাও খুব একটা ইম্পর্টেন্ট অঙ্ক। তো এবার আমরা নেক্সট কোয়েশ্চেনটা সলভ করব। দেখো নেক্সট কোয়েশ্চেনটা কি বলছে। নেক্সট 20 নাম্বার কোয়েশ্চেনটা আমরা করব। 20 নাম্বার কোয়েশ্চেনে কি বলেছে দেখো, রঘুনাথ তার 2 মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমনভাবে টাকা জমা রাখেন যাতে প্রত্যেক মেয়ের যখন 18 বছর বয়স হবে, তখন প্রত্যেক মেয়ে 1,20,000 টাকা করে পাবে, তাই তো? ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 10% এবং মেয়েদের বর্তমান বয়স 13 বছর এবং 8 বছর।
ঠিক আছে, তিনি প্রত্যেক মেয়ের জন্য ব্যাংকে কত টাকা জমা রেখেছেন বা রেখেছিলেন হিসাব করি। তাহলে রঘুনাথ তার দুটো মেয়েকে প্রত্যেক মেয়েকে এমনভাবে টাকাগুলো রেখেছিল যাতে তারা তারা যখন 18 বছর হবে তারা প্রত্যেকে কত পাবে, 1,20,000 টাকা করে পাবে। যেখানে ব্যাংকের সুদটা বলে দিয়েছে দেখো 10% সুদ বলে দিয়েছে, আর মেয়েগুলোর কি বলেছে বর্তমান বয়স দিয়ে দিয়েছে 13 বছর আর 8 বছর। তাহলে প্রত্যেক মেয়ের ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন আমাদের হিসাব করতে হবে। আর দেখো আমরা কেমনভাবে অঙ্কটা করব, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, যে কোনো পরীক্ষাতে আসতে পারে। তাহলে ধরিলাম যে মেয়ের 13 বছর বয়স তাকে বা তার জন্য x টাকা, ও যে মেয়ের 8 বছর বয়স তার জন্য y টাকা রেখেছিলেন। ঠিক আছে, তাহলে দেখো যে মেয়ের 13 বছর বয়স তার জন্য x টাকা রেখেছে, তাহলে এই x টাকাটা এখানে বার্ষিক সুদের হার কত 10% বলে দিয়েছে। তাহলে 13 বছর থেকে 18 বছর হতে তাকে 5 বছর সময় লাগে। তাহলে এই 5 বছরে এই যে x টাকাটা 10% সুদ পেয়ে প্লাস তার আসলটা হয়ে তাহলে কত হবে, সেটা 1,20,000 টাকা হয়ে যাবে না? তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, অতএব x টাকার 10% সুদে 5 বছরে সুদ আসল কত বলে দিয়েছে, 1,20,000। ক্লিয়ার? তাহলে x টাকার 10% সুদে 5 বছরে সুদের পরিমাণটা কত হবে, সুদ আসল x প্লাস x ইন্টু 10 ইন্টু 5/100। বোঝা গেছে? এটা সমান 1,20,000 টাকা। ক্লিয়ার? এখানে কাটাকুটি যায়, 5 দিয়ে যায় এটা 2, তাহলে এটা কত হবে, x প্লাস x/2 সমান 1,20,000 টাকা। তাহলে এখান থেকে আমরা কি পাবো, 3x/2 সমান 1,20,000। আবার এই 3 দিয়ে, আচ্ছা এখানে কাটাকুটি করবো না, তাহলে x ইকুয়াল টু কত হবে, 2/3 ইন্টু 1,20,000। 3 দিয়ে এটা কাটে, এটা কত 40,000 হবে, তাই তো? 40 ইন্টু 2 তাহলে 80,000। তাহলে যে মেয়ের বয়স 13 বছর সেই মেয়ের জন্য কত টাকা রেখেছিল, 80,000 টাকা। আর দেখো যে মেয়ের বয়স 8 বছর সেই মেয়ের জন্য y টাকা নিয়েছে, তাহলে এই 8 বছর থেকে 18 বছর 10 বছর লাগবে না যেতে? তাহলে এই 10 বছরে এই যে y টাকা 10% সুদে 1,20,000 টাকা হয়েছে। তাহলে আমরা কি লিখতে পারি, অতএব y টাকা 10% সুদে 10 বছরে সুদ আসল কত, 1,20,000 টাকা। তাহলে আমরা কি বলতে পারি, সুদ আসলটা হচ্ছে y প্লাস y ইন্টু 10 ইন্টু 10/100 সমান 1,20,000 টাকা। ক্লিয়ার? দেখো এই 10 10 100 কেটে গেল, তাহলে আমরা কি পাবো, 2y সমান 1,20,000 টাকা। তাহলে এখান থেকে ওয়াইটা কত পাবো, দেখো 2 দিয়ে ভাগ গেলে 12, 6 হয়ে যায়, তাহলে 60,000 টাকা। ক্লিয়ার? তাহলে যে মেয়ের বয়স 13 বছর তার জন্য 80,000 টাকা রেখেছিল, আর যে মেয়ের বয়স 8 বছর তার জন্য 60,000 টাকা রেখেছিল। তাহলে আশা করি অঙ্কটা বুঝতে পারলে। এটাও খুব ভালো অঙ্ক, যে কোনো পরীক্ষাতে আসতে পারে। তো বাকি আমি যে কোয়েশ্চেনগুলো করালাম না সেগুলো তোমাদেরকে হোমওয়ার্ক দিলাম, একই রকম টাইপের সব কোয়েশ্চেন। তোমরা একবার নিজেরা বাড়িতে ট্রাই করো, আশা করি তোমরা করতে পারবে। অবশ্যই সব যদি না করতে পারো বা যেগুলো করতে পারবে না কমেন্টে জানিও। আমি নেক্সট ভিডিওতে তোমাদের বাকি যে কোয়েশ্চেনগুলো হোমওয়ার্ক আছে সবার কথা ভেবে অবশ্যই তার সলিউশন আমরা আনবো। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি এতদূর এসে থাকো, তাহলে আশা করব
সরল সুদ সম্পর্কে তোমাদের কনসেপ্টটা অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। তো সকলে ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকে এই পর্যন্ত, টাটা, বাই বাই। আর অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব আর লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না। ওকে, বাই বাই।